হাই এভরিবডি, প্রত্যেকেই স্বাগত। আজকে আমরা আলোচনা করব হার্ডি উইনবার্গের ইকুইলিব্রিয়াম প্রিন্সিপাল বা হার্ডি উইনবার্গের সূত্র সম্পর্কে। প্রথমেই জেনে নিই হার্ডি উইনবার্গ এর সূত্রটি ঠিক কী। আমরা ইভলিউশনের চ্যাপ্টারে যদিও হার্ডি উইনবার্গের এই নীতিটি পড়ব, তবু একটি পপুলেশন যে পপুলেশন ইভলভ করছে না, অর্থাৎ যে ক্ষেত্রে আমরা অভিব্যক্তি দেখব না, এরকম একটি পপুলেশন, এবং সেটি অবশ্যই মেন্ডেলিয়ান পপুলেশন হতে হবে। এটি নন মেন্ডেলিয়ান পপুলেশন। অযৌন জনন যেখানে সম্পন্ন হয় সেখানে কিন্তু হার্ডি উইনবার্গের এই যে ইকুইলিব্রিয়াম প্রিন্সিপাল সেটি আমরা প্রযোজ্য হতে দেখব না। তাহলে প্রথমেই এটিকে একটি মেন্ডেলিয়ান পপুলেশন হতে হবে। বেশ, তাহলে দেখে নিই হার্ডি উইনবার্গের সূত্রটি ঠিক কী না। হার্ডি উইনবার্গের সূত্রটি হলো অবাধে যৌন জননকারী একটি বৃহৎ পপুলেশনের অবাধে যৌন জননকারী একটি বৃহৎ পপুলেশনের জীবেদের বংশ পরম্পরায় অ্যালিলগুলির সংখ্যানুপাতিক মান অপরিবর্তিত থাকবে এবং জিনোটাইপের বিস্তারে ভারসাম্য বজায় থাকবে। কখন না, যদি পপুলেশনে পরিব্যক্তি, জেনেটিক ড্রিফট, পরিযান, জিন প্রবাহ এবং প্রাকৃতিক নির্বাচনের মতো অভিব্যক্তিমূলক শক্তি কার্যকর না হয়। আমরা জানি একটি পপুলেশনের ক্ষেত্রে অভিব্যক্তি তখনই সম্ভব যদি সেই পপুলেশনেতে আমরা পরিব্যক্তি দেখি বা মিউটেশন দেখি। মিউটেশনের ফলে একটি পপুলেশনের নতুন বৈশিষ্ট্য আসতে পারে, তার ফলে অভিব্যক্তি সম্পন্ন হতে পারে। যাই হোক, যদি পরিব্যক্তি হয় তাহলে অভিব্যক্তি ঘটবে। জেনেটিক ড্রিফটও একটি অভিব্যক্তির কারণ। পরিযান বা মাইগ্রেশনের ফলেও অভিব্যক্তি সংঘটিত হতে পারে। জিন প্রবাহ বা জিন ফ্লোয়ের ফলেও এই অভিব্যক্তি বা ইভলিউশন সংঘটিত হতে পারে। এবং আমরা প্রাকৃতিক নির্বাচনের কথা জানি, অবশ্যই প্রাকৃতিক নির্বাচন অভিব্যক্তিকে নির্দেশ করে। এই ন্যাচারাল সিলেকশন যদি সংগঠিত না হয়, অর্থাৎ প্রকৃতি দ্বারা কোনো একটি পপুলেশনের কোনো জীবগোষ্ঠী যদি নির্বাচিত না হয়, তাহলে সেক্ষেত্রে হার্ডি উইনবার্গের এই যে সূত্র, অর্থাৎ অ্যালিলের যে ফ্রিকোয়েন্সি এবং জিনোটাইপের যে ফ্রিকোয়েন্সি সেটি ধ্রুবক থাকবে। ক্লিয়ার? তাহলে কি কি বৈশিষ্ট্য এখানে থাকতে হবে? অবশ্যই একটি যৌন জননকারী পপুলেশন হবে এবং তাদের মধ্যে অবাধে যৌন জনন সংঘটিত হতে হবে। কোনো সিলেক্টিভ যে মেটিং সেরকম হওয়া চলবে না। পপুলেশনটিকে অবশ্যই বৃহৎ পপুলেশন হতে হবে, অনেক বড় পপুলেশন হতে হবে। খুব ছোট স্যাম্পেলের উপরে আমরা এর প্রয়োগ ঘটাতে পারবো না। আর কি হবে না, এক্ষেত্রে তখন আমরা অ্যালিলগুলির যে সংখ্যানুপাতিক মান, অ্যালিলের যে ফ্রিকোয়েন্সি এবং জিনোটাইপের যে ফ্রিকোয়েন্সি, এই দুটোই আমরা দেখব ধ্রুবক থাকবে। ক্লিয়ার? এখন আমরা হার্ডি উইনবার্গের সূত্রের দুটি সমীকরণেতে পৌঁছাই। প্রথম সমীকরণটি হলো P প্লাস কিউ ইকুয়াল টু 1। আমরা যদি একটি অ্যালিলের ক্ষেত্রে ভাবি, অর্থাৎ দুটি বিপরীত জিন থাকে কোনো একটি বিশেষ বৈশিষ্ট্যের জন্য, এই জিন দুটির যে প্রকাশিত হওয়ার প্রবাবিলিটি সেটি অবশ্যই 0.5 বা অর্ধেক। আমরা জানি প্রবাবিলিটি এটি 1-এর বেশি কখনোই হয় না। সেক্ষেত্রে একটি যদি সাকসেস এবং অপরটিকে যদি ফেলিওর ধরি, তাহলে এই দুটি, অর্থাৎ দুটি বিপরীত জিনের অর্থাৎ অ্যালিলের যে এক্সপ্রেশন সেটি সবসময় হবে অর্ধেক, অর্থাৎ 0.5 এবং 0.5। সাকসেস যদি হয় 0.5, ফেলিওর সেক্ষেত্রে হবে 1 - 0.5 মানে 0.5। এক্ষেত্রে পি কে যদি আমরা সাকসেস ধরি বা কোনোটি জিনের ক্ষেত্রে প্রকট জিন ধরি, কিউকে যদি তার প্রচ্ছন্ন জিন ধরি, তাহলে এই দুটি মিলে যে এক্সপ্রেশন সেটি হবে 1, অর্থাৎ পি প্লাস কিউ ইকুয়াল টু 1। ক্লিয়ার? বেশ, দ্বিতীয় সমীকরণটি হলো পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 1। পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 1। পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার, এটা আমরা অঙ্কের ক্ষেত্রে পড়েছি।
এটি পি প্লাস কিউ তার হোল স্কোয়ারের এটি সূত্র। যাই হোক, এই অঙ্কের সূত্রগুলিকে আমরা জীবন বিজ্ঞানের হার্ডি ইউনিভার্সের যে ইকুইলিব্রিয়াম প্রিন্সিপাল সেখানে ব্যবহার করব। দেখা যাক কিভাবে এর ব্যবহার হতে পারে, কিভাবে এই সূত্র দুটিকে আমি জাস্টিফাই করব। তো একটু পিছনের দিকে যাই। প্রথমে মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষার F2 জেনারেশনের যে চেকার বোর্ড আমরা আগে শিখেছি সেটা দেখে নিই। এক্ষেত্রে মেন্ডেলের এক সংকর জননের যে F2 জেনারেশন এর চেকার বোর্ড আমি করেছি, এখানে দেখতে পাচ্ছি এটি ক্যাপিটাল টি এবং স্মল টি অর্থাৎ লম্বা এবং বেটের জন্য দায়ী যে দুটি জিন, সেই দুটিকে আমরা গ্যামেট ফর্মে এখানে লিখেছি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। আশা করি আইডেন্টিফাই করতে পারছো তোমরা। ক্যাপিটাল টি ছিল কি? এটা একটি লম্বা বৈশিষ্ট্য, অবশ্যই বিশুদ্ধ লম্বা ছিল আমরা জানি। ক্যাপিটাল টি স্মল টি এটিও লম্বা বৈশিষ্ট্যের ছিল, এটি ছিল সংকর লম্বা। ক্যাপিটাল টি স্মল টি এটি ছিল অবশ্যই লম্বা কিন্তু সংকর লম্বা। এবং ছোটটি এক্ষেত্রে আমরা দেখেছিলাম বেটে বৈশিষ্ট্য এবং এটি ছিল বিশুদ্ধ বেটে। এখন এক্ষেত্রে আমরা ক্যাপিটাল টি এবং স্মল টিকে আমরা হোমোজাইগাস করতে পারবো। হোমোজাইগাস কাকে বলে সেটিও আমরা আগেই জেনেছি। ক্যাপিটাল টি স্মল টিকে আমরা বলবো হেটেরোজাইগাস অবস্থা, অর্থাৎ একই লোকাসে দুটি ভিন্ন জিন আছে এবং এক্ষেত্রে একই লোকাসে দুটি একই রকমের জিন আছে, তাই। ক্লিয়ার? বেশ। এখন এখানে যে সমস্ত জিনগুলি আছে, মোট যে জিনগুলি আছে সেই জিনগুলিকে আমরা একত্রে বলবো জিন পুল। কি বলবো? জিন পুল। তাহলে কোনো একটি জীবগোষ্ঠীতে মোট যত সংখ্যক জিন থাকে সেই জিনগুলিকে যদি আমরা একত্রীভূত করি, একটি জায়গাতে একসাথে জড়ো করি, তাহলে তা হবে একটি জিন পুল। এক্ষেত্রে সমগ্র জিনগুলিকে, অর্থাৎ এই পপুলেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি F2 জেনারেশনেতে মোট 4টি ইন্ডিভিজুয়াল তৈরি হয়েছে। এই 4টি ইন্ডিভিজুয়ালের যে জিনগুলি আছে তাকে যদি আমরা একটি জায়গাতে নিয়ে আসি, সেক্ষেত্রে এটিকে আমরা বলবো জিন পুল। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মোট 2টি টি, ক্যাপিটাল টি, মোট 3টি ক্যাপিটাল টি, 4টি ক্যাপিটাল টি। এখানে আমি 1টি, 2টি, 3টি, 4টি ক্যাপিটাল টি লিখেছি। এখানেও স্মল টি 1টি, 2টি এবং 3টি। এক্ষেত্রে আমরা স্মল টি এবং 4টি, স্মল টি আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4। তাহলে মোট এক্ষেত্রে আমরা মোট জিন দেখছি এক্ষেত্রে 8টি, অর্থাৎ অ্যালিলের সংখ্যা যদি আমরা ধরে নিই ক্যাপিটাল টি স্মল টি, তাহলে মোট এই সংখ্যাটি হলো 8। এখন প্রথম সমীকরণে আমরা যাই। প্রথম সমীকরণের ক্ষেত্রে আমরা ক্যাপিটাল টিকে যদি পি হিসেবে কল্পনা করি, সাকসেস প্রকট, এবং স্মল টিকে কিউ ফেলিওর হিসেবে দেখি, তাহলে আমরা লিখবো, অর্থাৎ এক্ষেত্রে আমরা ক্যাপিটাল টি ইকুয়াল টু ধরে নেব পি এবং স্মল টি ইকুয়াল টু কিউ। এখন ক্যাপিটাল টি এর ফ্রিকোয়েন্সি কত দেখে নিই। অর্থাৎ ক্যাপিটাল টি বা একে আমরা যদি পি বলি, পি ইকুয়াল টু মোট জিন পুলে আমার কতগুলি জিন ছিল? মোট জিন ছিল এক্ষেত্রে 8টি। তার 8, তার মধ্যে ক্যাপিটাল টি কতগুলি? 1, 2, 3, 4, 4টি। উপরে লিখলাম 4 সমান সমান 0.5। তাহলে ক্যাপিটাল টি এর ক্ষেত্রে আমরা এক্ষেত্রে ফ্রিকোয়েন্সি দেখলাম 0.5। এখন স্মল টিতে চলে আসি। স্মল টি যাকে আমরা কিউ লিখলাম ইকুয়াল টু, এক্ষেত্রে স্মল টিও আমরা দেখছি 4টি, তাহলে 4 আউট অফ 8 সমান সমান 0.5। ক্লিয়ার? এখন যদি পি প্লাস কিউ আমরা করি, অর্থাৎ প্রথম সূত্রতে আমরা যেটা পেয়েছি পি প্লাস কিউ ইকুয়াল টু 0.5 প্লাস 0.5 ইকুয়াল টু 1, তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু 1। আমরা প্রথম সূত্রকে জাস্টিফাই করতে পারলাম। ক্লিয়ার? বেশ। নেক্সট আসি দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে। দ্বিতীয় সূত্রতে আমরা যেটা পেয়েছি সেটাকে দেখে নিই, জাস্টিফাই করি। এখন এক্ষেত্রে আমরা ক্যাপিটাল টি যদি ক্যাপিটাল টিকে আমরা পি ধরি, ক্যাপিটাল টি ইকুয়াল টু যদি পি হয়, আমরা আগে ধরেছি এক্ষেত্রে মোট ইন্ডিভিজুয়াল, এটিকে আমরা জিনোটাইপ ফ্রিকোয়েন্সি বলবো। এখন আর জিন বলবো না,
কেন? এক্ষেত্রে জিনোটাইপ আমরা পড়েছিলাম, জিনোটাইপ ক্যাপিটাল টি এক ধরনের জিনোটাইপ, ক্যাপিটাল টি এক ধরনের জিনোটাইপ এবং স্মল টি আরেক ধরনের জিনোটাইপ। এক্ষেত্রে আমরা জিনোটাইপের অনুপাত পেয়েছিলাম কি না 1:2:1। কি মনে পড়ছে তো? তাহলে এই জিনোটাইপের যে ফ্রিকোয়েন্সি, একে আমরা কিন্তু কখনোই অ্যালিলের ফ্রিকোয়েন্সির সাথে ঘুরিয়ে ফেলবো না। অ্যালিলের ফ্রিকোয়েন্সি অর্থাৎ ক্যাপিটাল টি এবং স্মল টি এর আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি। ক্যাপিটাল টি কতগুলি আছে, স্মল টি কতগুলি আছে, এটা হলো অ্যালিলিক ফ্রিকোয়েন্সি। কিন্তু জিনোটাইপ অর্থাৎ মোট ইন্ডিভিজুয়ালের মধ্যে ক্যাপিটাল টি কতগুলি আছে, এটা হলো জিনোটাইপ ফ্রিকোয়েন্সি। আগে এই বিষয়টি খুব পরিষ্কার হয়ে যেতে হবে, অ্যালিলিক ফ্রিকোয়েন্সি এবং জিনোটাইপ ফ্রিকোয়েন্সি, তবে আমরা গাণিতিক সমস্যাগুলি সমাধান করতে পারবো। বেশ, তাহলে ক্যাপিটাল টি যদি পি হয়, এক্ষেত্রে আমরা ক্যাপিটাল টিকে কি লিখবো না ক্যাপিটাল টি ইকুয়াল টু পি স্কোয়ার। পি গুণ পি, বা এটাকে আমরা লিখতে পারি তাহলে পি গুণ পি সমান এক্ষেত্রে পি স্কোয়ার। একই রকম ভাবে যদি স্মল টিকে আমরা ধরি কিউ, তাহলে স্মল টি একে আমরা কি লিখবো কিউ গুণ কিউ সমান কিউ স্কোয়ার। বেশ, ক্যাপিটাল টি স্মল টিকে আমরা কি লিখবো না ক্যাপিটাল টি স্মল টি তখন হবে কি না পি গুণ কিউ অর্থাৎ পি কিউ। এক্ষেত্রে আমরা মোট কতগুলি ক্যাপিটাল টি স্মল টি পেয়েছি? দুটি ক্যাপিটাল টি স্মল টি পেয়েছি, অর্থাৎ 2 ইন্টু ক্যাপিটাল টি স্মল টি সমান 2 ইন্টু পি ইন্টু কিউ সমান হবে 2 পি কিউ। ক্লিয়ার? এটুকু বোঝা গেল? বেশ, এবার পুরো সূত্রতে আসি। এখন আমরা দেখব পি স্কোয়ার প্লাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু কত? পি স্কোয়ার, এক্ষেত্রে আমরা পি ইকুয়াল টু কত পেয়েছিলাম? 0.5। তাহলে পি স্কোয়ার প্লাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ারের ক্ষেত্রে আমরা যদি আলাদাভাবে দেখে নিই, তাহলে আমরা পি স্কোয়ার মানে পেয়েছিলাম 0.5, অর্থাৎ ক্যাপিটাল টি এই যে জিটি তার ফ্রিকোয়েন্সি ছিল 0.5, তার স্কোয়ার অর্থাৎ 0.25। কিউ স্কোয়ার কত পেয়েছিলাম? এটিও কিউ স্কোয়ার ইকুয়াল টু আমরা পেয়েছিলাম কিউ এর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি 0.5, তার 0.5 তার স্কোয়ার সমান 0.25। পি কিউ মানে কত হবে? পি কিউ সমান হবে 0.5 ইন্টু অবশ্যই 0.5, এবং যদি এটিকে আমরা 2 পি কিউ করি তাহলে কি হবে না 2 পি কিউ ইকুয়াল টু হবে 2 ইন্টু 0.5 সমান 0.5। ক্লিয়ার? এই গুণগুলি তোমরা অবশ্যই খাতায় করে দেখে নাও। 2 পি কিউ ইকুয়াল টু 2 ইন্টু পি 0.5 কিউ 0.5 সমান গুণ করলে হবে 0.5। এখন এই মানগুলি যদি আমরা পরপর বসিয়ে দিই, তাহলে কি হবে? পি স্কোয়ার ইকুয়াল টু আমি কত পেয়েছি? 0.25 যোগ 2 পি কিউ পেয়েছি কত? 0.5 যোগ কিউ স্কোয়ার আমরা কত পেয়েছি? 0.25 সমান কত হবে? 0.25 প্লাস 0.5 প্লাস 0.25 সমান 1, অর্থাৎ পি স্কোয়ার প্লাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 1। আমরা প্রমাণ করতে পারলাম পি স্কোয়ার প্লাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 1। এই মেন্ডেলিয়ান পপুলেশনটির ক্ষেত্রে যে জিনোটাইপগুলি আমরা পেয়েছি ক্যাপিটাল টি স্মল টি এবং স্মল টি, তাকে আমরা যদি এই ক্ষেত্রে দ্বিতীয় সূত্রতে ফিট করাই, তাহলে দেখব পি স্কোয়ার প্লাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 1, এই ভ্যালুটা আমরা পাচ্ছি। ক্লিয়ার? বেশ, এখন এই পি স্কোয়ার প্লাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 1 একে আমরা অন্যভাবে প্রমাণ করতে পারি।
দেখে নিই। আমরা অঙ্কের নিয়মে যদি দেখি তাহলে আমরা জানি যে পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার, এটি একটি সূত্র, এটি হলো পি প্লাস কিউ তার হোল স্কোয়ারের সূত্র। আমরা এক্ষেত্রে পি প্লাস কিউ ইকুয়াল টু পেয়েছিলাম 1, অর্থাৎ এটাকে পি প্লাস কিউ এর মান যদি আমরা এখানে বসাই তাহলে কি 1 স্কোয়ার সমান 1, অর্থাৎ পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 1, এটি আমরা প্রমাণ করতে পারবো অন্যভাবে। ক্লিয়ার? ব্যাস, এই গেল হার্ডি-উইনবার্গের ইকুইলিব্রিয়াম প্রিন্সিপালের দুটি সমীকরণ এবং তার একটি মেন্ডেলিয়ান পপুলেশন থেকে জাস্টিফিকেশন। এখন খুব ছোট করে চলে আসি যে হার্ডি-উইনবার্গ ইকুইলিব্রিয়াম প্রিন্সিপাল কখন প্রযুক্ত হবে না। অর্থাৎ আমি সূত্রতে যে বিষয়গুলিকে বলেছি সেই বিষয়গুলিকে আরেকবার বলবো। এই ক্ষেত্রগুলিতে আমরা হার্ডি-উইনবার্গ ইকুইলিব্রিয়াম প্রিন্সিপালকে প্রযুক্ত হতে দেখব না। যদি পপুলেশনটি খুব ছোট হয়, অর্থাৎ স্যাম্পল যদি খুব ছোট হয়, যদি মিউটেশন সংঘটিত হয় তাহলে এই জিনগুলির বিভিন্ন রকম পরিবর্তন ঘটবে, ফ্রিকোয়েন্সিগুলি অবশ্যই সেক্ষেত্রে পরিবর্তিত হবে। যদি জেনেটিক ড্রিফট হয় তাহলেও সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সির পরিবর্তন ঘটবে। নেক্সট হচ্ছে পরিযান বা মাইগ্রেশন যদি সংঘটিত হয় তাহলে সেক্ষেত্রে এই যে জিনের যে ফ্রিকোয়েন্সি, জিনোটাইপের ফ্রিকোয়েন্সি, অ্যালিলের ফ্রিকোয়েন্সি তার পরিবর্তন ঘটবে। সেক্ষেত্রেও হার্ডি-উইনবার্গ ইকুইলিব্রিয়াম প্রিন্সিপালকে আমরা প্রয়োগ করব না। জিন প্রবাহ, জিন ফ্লো এবং ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচন যদি সংগঠিত হয় সেক্ষেত্রেও কোনো একটি বিশেষ অ্যালিল বা বিশেষ জিনোটাইপ প্রকৃতি দ্বারা ফেভার্ড হবে। ফলে সেক্ষেত্রে আমরা জিনোটাইপের এই যে ভারসাম্য, জিনোটাইপ ফ্রিকোয়েন্সি বা অ্যালিলিক ফ্রিকোয়েন্সির যে ভারসাম্য সেটি দেখব না। ক্লিয়ার? আশা করি বিষয়টি খুব পরিষ্কার হয়েছে তোমাদের কাছে। আজ এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো।